কয়েক মাস আগে থেকে উনি যে অ্যাক্টিভিটিস গুলো করেছেন এটা তার কূটনৈতিক যে ফাংশন আছে এর সাথে যায় না। তার সাথে ডোনাল্ড লু সাহেব যেগুলো করেছেন এগুলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি এক ধরনের সভারেন্টির প্রতি হস্তক্ষেপ বলা চলে। গণতন্ত্রের তাদের যে বাহাস, গণতন্ত্রের পক্ষে যে তাদের বক্তব্য, সেটাকে আমি অবশ্যই শ্রদ্ধা জানাই, কিন্তু প্রশ্নটা হলো সবার তো সব জায়গায় তো একই হতে হবে। ইসরায়েলে যেভাবে স্টেরাইল কিলিং হচ্ছে, প্যালেস্টাইনে ইসরায়েলিরা যেভাবে হত্যা করছে, এটা কি হচ্ছে? আরেকজন হলেন আইজাক শামির, এবং শামির ছিলেন লেহি গ্রুপের চিফ, ওইটা এক্সট্রিম জায়নিস্ট গ্রুপ। এই দুইজনের অত্যাচারে ব্রিটিশরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে, এটা তো আমাদের পররাষ্ট্রনীতির প্রথম কথা, যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, কথাটা তো এটাই ছিল। এটা কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির প্রথম কথা। তো জেনারেল শফিউদ্দিন তো এটাই বলেছে যে আপনি যদি কোনো একটি রাষ্ট্রকে বেশি প্রাধান্য দেন, তাহলে ওই রাষ্ট্রের সাথে যদি অন্য কোনো রাষ্ট্রের হস্টাইলিটি থাকে বা তার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক না থাকে, তাহলে আপনার প্রতি নাখুশ হবে। তাই বলা হলো যে বাপু, তুমি অন্য রাষ্ট্রের সাথে তোমার কি সম্পর্ক এটা আমি কনসার্ন করি না। আমি বলি যে সব রাষ্ট্রের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে, এবং এটা কিন্তু বজায় আছে। আপনি বিশ্বাস করেন যে এটা কিন্তু বাংলাদেশ চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। আমরা তো ভোটের সময়ের অন্যরকম দেখেছি, আমরা তো তখন ভোটের সময় আমরা দেখেছি যুক্তরাষ্ট্রকে অনেক ধরনের কথা বলতে। তখন তো আমরা ঠিক এইটাতে পররাষ্ট্রনীতিতে তখন অনেকটাই সরে আসছি বলে মনে হয়। যেমন আপনি আমাকে একটু ধরিয়ে দেন যে ভোটের সময় আমরা কি করি। আমরা এত ঘন্টা পার হয়ে যুক্তরাষ্ট্রে যাব না, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কিরকম, বা যুক্তরাষ্ট্রকে আমরা মানে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ব্যাপারে মানে অনেকভাবে আমাদের প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রকে যখন আমাদের ব্যাপারে কথা বলছিল। তো তখন কি নারাজ হওয়ার মতো কোনো কথা ছিল কিনা, এবং পিটার হাসকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল সেটাও তো আমরা দেখেছি। শোনেন হাসিনা আপা, আপনি অনেক অভিজ্ঞ অ্যাঙ্কার, অনেক দিন যাবত চ্যানেল চালাচ্ছেন, আপনি তো সবই দেখেছেন কি হয়েছে। পররাষ্ট্র নীতির একটা বিষয় থাকে। আমি একটা কথা বলি যে আমি যদি অ্যাম্বাসেডর বা হাই কমিশনার হই আমার রাষ্ট্র থেকে কোনো দেশে, তাহলে আমার রিপ্রেজেন্টেশনের কিছু নীতি আছে। আমি কিন্তু কাউকে কটাক্ষ করে বলছি না, আমেরিকাকেও বলছি না, কিছু না। যে ভিয়েনা কনভেনশন 68 বোধহয়, যদি আমি ভুল না করে থাকি, ওইখানে একজন কূটনীতিকের কি দায়িত্ব আছে, তিনি রিসিভিং কান্ট্রিতে গেলে বা রিসিভিং কান্ট্রিতে গিয়ে ওনার আচরণটা কি হবে, ওই কনভেনশনটা পরে ওনাকে করতে হবে। তো এখানে পিটার 1961, হ্যাঁ ওটা হচ্ছে 1961 জেনিভা না ওটা? হ্যাঁ 1961 স্যার, থ্যাংক ইউ স্যার। 1961 এর যে জেনিভা না ভিয়েনা কনভেনশন, যেটা আমি বলছি ভিয়েনা কনভেনশনে কূটনীতিকের ন্যারেটিভসটা আছে, দ্য ফাংশন, 1961 দ্য ন্যারেটিভস অ্যাবাউট দ্য ফাংশনস ভিয়েনা কনভেনশন। তো সেখানে কিন্তু পরিষ্কার ভাবে আছে। আমি এটা একবার কয়েকবারই দেখেছি, অনেক সময় ইদানিং একটু এদিক সেদিক হয়ে যায়। তো সেখানে দেখলাম যে কূটনীতিকরা কি করবে। আমি কিন্তু আমেরিকাতে গিয়ে আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলতে পারবো না যদি আমি বাংলাদেশের অ্যাম্বাসেডর হই আমেরিকাতে, ওয়াশিংটন ডিসিতে। নো, আই এম নট অ্যালাউড টু ডু দ্যাট। কিন্তু এখন যদি আপনি দেখেন যে আমাদের পিটার হেস মহোদয়, যেটা ইলেকশনের সময় বা ইলেকশনের আগে বেশ কয়েক মাস আগে থেকে উনি যে অ্যাক্টিভিটিস গুলো করেছেন, এটা তার কূটনৈতিক যে ফাংশন আছে এর সাথে যায় না। তার সাথে ডোনাল্ড লু সাহেব যেগুলো করেছেন এগুলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি এক ধরনের সভারেন্টির প্রতি হস্তক্ষেপ বলা চলে, যদি আমি খুব অতিমাত্রায় নাও বলি। তো সেইখানে মানুষ ইরিটেটেড হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনেকটা ধরেন অস্বস্তিতে ভুগেছেন আমেরিকার এই আচরণে। দেখুন, এটা তো সত্যি কথা। এখানে তাজ হাশমি স্যার আছেন, কলিমুল্লাহ স্যার আমার চেয়ে অনেক ভালো জানেন, ওনার অনেক বিজ্ঞ মানুষ। দেখুন, আমেরিকা কিন্তু কম বাধা দেয় নাই 71 আমরা যাতে স্বাধীনতা না পাই। তারপরে আমেরিকার একটা সম্মতি হলো 72-তে, দেখলাম যে ধাম করে আমাদের স্বীকৃতি দিয়ে সবকিছু নর্মালাইজ করার চেষ্টা করলো। কিন্তু এই যে ওইটা আমরা ভুলেও গিয়েছি যে what they had done in 1971, America left no stone unturned to create impediment in every step on the emergence of Bangladesh as an independent country. Everybody knows it. আমরা এটা ভুলে গিয়েছিলাম। কিন্তু তারপরে যে সূচনাটা করলো, আপনি যদি এতই গণতন্ত্রের কথা বলে আমেরিকা, ঠিক আছে, গণতন্ত্রের তাদের যে বাহাস, গণতন্ত্রের পক্ষে যে তাদের বক্তব্য, সেটাকে আমি অবশ্যই
শ্রদ্ধা জানাই, কিন্তু প্রশ্নটা হলো সবার তো সব জায়গায় তো একই হতে হবে। ইসরায়েলে যেভাবে স্টেরাইল কিলিং হচ্ছে, প্যালেস্টাইনে ইসরায়েলিরা যেভাবে হত্যা করছে, এটা কি হচ্ছে? এটা অন্যায় না? এবং সারা আরব বিশ্বে যে ডেসপটিক রুলার্সদেরকে টিকিয়ে রেখেছে কারা? কে? আমেরিকাতে একমাত্র শক্তি আমেরিকা। যে আপনি সৌদি আরব থেকে বলেন যা এমিরেট স্টেটস গুলো আছে, সবগুলোতে তারা যে এই যে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা কে টিকিয়ে রেখেছে? আমেরিকা রাখছে। তো ওইখানে ডেমোক্রেসি নাই কেন? ওইখানে ডেমোক্রেসিতে তো আমেরিকা একটা কথাও বলে না। এখানে আমেরিকা ইজ টেকিং কনসার্ন ইন দ্য ইন্টারেস্ট অফ ওয়েল। তো সুতরাং দেখুন, আমি আপনাকে একটি কথা বলি, আপনাকে আমি নীতিবাক্য শোনাবো। তো নীতিবাক্য শোনালে আমিও কিন্তু নীতির ধ্বজাধারী হিসেবে সব জায়গায় কিন্তু নীতি দেখাতে হবে। তা না হলে হাসিনা আপা আপনি কিন্তু আমার আঙ্গুল খাড়া করে কথা শুনিয়ে দিবেন যে ভাই ফরহাদ ভাই আপনি এত নীতি কথা বলেন, তা আমাকে শোনাচ্ছেন তো ওই জায়গায় নীতি দেখাচ্ছেন না কেন? সুতরাং এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে উষ্মাটা প্রকাশ করেছেন অতটুক পর্যন্ত। আমরা তো আমেরিকার সাথে আমাদের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রয়েছে, এতে তো কোনো অসুবিধা হয় নাই। তাই যে সেনা প্রধান মহোদয় যেটা বলেছেন সঠিক বলেছেন। উনি এক জায়গায় ওনার কথার মধ্যে কোন রকম ত্রুটি আমি দেখি না। উনি বাংলাদেশের পররাষ্ট্র নীতির যে সবচাইতে মূল্যবোধের জায়গাটা, সেটা হলো সকল রাষ্ট্রের প্রতি বন্ধুত্ব, আমাদের কোন রাষ্ট্রের প্রতি কোনো শত্রুতা নাই। সেটা কি উনি জেনারেল the chief of staff of Bangladesh, General Sofiuddin has exactly highlighted this spirit of constitution. দেখুন, সুয়েজ নিয়ে চিন্তা ভাবনা ব্রিটিশরা অনেক আগে করেছে, কারণ এরা এমনই জাতি, সাংঘাতিক জাতি এরা। সুয়েজ নিয়ে যে প্রথম কনসার্ন ফিল করেছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বেঞ্জামিন ডিসরায়েলি, এ লোক ইহুদি, হি ওয়াজ এ জু, এবং তাকে ব্রিটিশ পার্লামেন্টে অনেক সময় অন্যান্য এমপিরা গাল মন্দও করতো, আমরা দেখেছি, এবং উত্তর দিত খুব সারাসি উত্তর। নিজেদেরকে অনেক ডিসরায়েলি অনেক সভ্য জাতি মনে করতো এবং সেটা ব্যাখ্যা করতেন ব্রিটিশ পার্লামেন্ট। যাই হোক, ডিসরায়েলি প্রথম এই সুয়েজ ক্যানেল সম্পর্কে কনসার্ন এবং চুক্তি করে, কারণ এরা জানতো এটা। তো আজকের জামানায় যেটা আমরা একবিংশ শতাব্দীতে এসে যা দেখছি, যদি যুদ্ধ সর্বাত্মক পর্যায়ে যায় তাহলে দুটি জলপথ যদি যুদ্ধের আওতায় চলে যায়, একটি হলো সুয়েজ ক্যানেল, আরেকটি হলো মেডিটেরেনিয়ান ওশেন, যেটাকে আমরা ভূমধ্য সাগর বলি। এই দুটো দিয়ে নৌপথে সারা ওয়ার্ল্ডে ট্রেডিং হয়, অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ট্রেডিং পুরোটাই এশিয়াতে হয়, এশিয়ার ট্রেডিং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়। এই সর্বাত্মক যুদ্ধের ফলে যদি এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নৌপথ আক্রান্ত হয়, তাহলে কম বেশি সারা বিশ্বই কিন্তু অর্থনৈতিক মন্দায় ভুগবে। এটার ইফেক্ট শুধু বাংলাদেশেই পড়বে না, আপনার ইউরোপে এটার মাসুল গুনতে হবে এবং এশিয়ার দেশগুলোকেও এর মাসুল গুনতে হবে। এটা কিন্তু আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। তো আসলেই যে ইসরায়েলিদেরকে আসলে বিশ্বাস করা যায় না, ইসরায়েলিদেরকে কেন করবো না স্যার, ওই তাজা হাশমি স্যার কিন্তু একটা ইঙ্গিত করেছেন এখানে, যে ইসরায়েলেরা এমনই জাতি, দুইজন কমপ্লিট সন্ত্রাসীকে, যাদের নামে একদম রেকর্ডেড ডকুমেন্টস আছে, দুইজন সন্ত্রাসীকে প্রাইম মিনিস্টার করেছে ইসরায়েল। একজন হলো মেনাচেম বেগিন, এই লোকের বাড়ি বেলারুসে, মাইগ্রেটেড জো, বেলারুসে বাড়ি। এই লোক ছিল ইরগান একটা গ্রুপ, টেরোরিস্ট গ্রুপ, ইরগান। এই টেরোরিস্ট গ্রুপের নেতৃত্ব দিতেন। এটা হলো আপনার জায়নিস্ট টেরোরিস্ট গ্রুপ, এক্সট্রিম, নাম্বার 1। নাম্বার 2 আরেকজন হলেন আইজাক শামির, এবং শামির ছিলেন লেহি গ্রুপের চিফ, ওইটাও এক্সট্রিম জায়নিস্ট গ্রুপ। এই দুইজনের অত্যাচারে ব্রিটিশরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছিল, অ্যাম্বুশ করতো, লোক মারতো, প্যালেস্টাইনিদেরকে মেরে ফেলতো। এবং তাদের আক্রমণে সুইডেনের একজন নোবেল ফ্যামিলির লোককে, আমার নামটা এখন মনে নাই, এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করার জন্য হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তাকে মেরে ফেললো এই সন্ত্রাসী গ্রুপ। অথচ দেখেন, ব্রিটেন কিন্তু অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে প্যালেস্টাইনের দেওয়ালে দেওয়ালে এই দুইজনের ছবি দিয়ে ঘোষণা দিয়েছিল যে এই দুই সন্ত্রাসীকে ধরিয়ে দিলে তাদেরকে পুরস্কৃত করা হবে। দেখেন, অবাক হওয়ার ব্যাপার, এই দুইজনই পরবর্তী সময়ে
আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন এবং মেনেচেম বেগিনের সময় যেই চুক্তিটা হলো আপনার, যেটা মধ্যস্থতা করলেন কার্টার, এবং আনোয়ার সাদাত সেখানে গেলেন, বেঘরে প্রাণটা দিলেন। এটা কে না জানে? এরা হলো এরকম বজ্জাত জাতি। সুতরাং ওই সার্জিক্যাল স্ট্রাইক যে করবে এতে কোনো সন্দেহ নাই। আমার যেটা এখন আমি অ্যাপ্রিহেন্ডেড যে এই যে এরকম সার্জিক্যাল স্ট্রাইক যদি খুব ফ্রিকুয়েন্টলি করতে থাকে তাহলে একসময় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা এড়িয়ে দেওয়া, আমরা মানে আশঙ্কা এড়িয়ে দিতে পারি না বা আশঙ্কাকে অগ্রাহ্য করতে পারি না। তো সুতরাং মিডল ইস্টে যদি এই সর্বাত্মক যুদ্ধ হয় তাহলে যে সমস্যাটা হবে সেটা হলো যে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় এক বড় ধরনের ধস নামবে এবং আমেরিকাকে আবার ওয়ার্ল্ড ট্রেডিং নতুন করে সাজাতে হবে, ওয়ার্ল্ড ইকোনমিকে নতুন করে সাজাতে হবে। আমেরিকার হাতেই তো সবকিছু। তবে যে জিনিসটা হবে, রাশিয়ার একটা ব্যাপার আছে, চায়নার একটা ব্যাপার আছে। রাশিয়া কিন্তু বেনিয়া জাতি না, চায়না কিন্তু বেনিয়া জাতি, যেটাকে বাণিজ্যিক জাতি বলে হারে হারে। তো তারা যে জিনিসটা করবে, রাশিয়ার সাথে যেহেতু এখন চীনের খুব ভালো সম্পর্ক, রাশিয়া এবং চায়না তাদের সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা দিয়ে অথবা কিছুটা হলেও সামরিক উপস্থিতি তাদের ডেমনস্ট্রেশন করে। ডেমনস্ট্রেশনটা কিরকম হবে জানি না, ডাইরেক্টলি হবে না ইনডাইরেক্টলি হবে তা জানি না। সেটা এরকম হতে পারে, বাশার আল আসাদকে এভাবে টিকিয়ে রেখেছে যেভাবে রাশিয়া এবং হিডেনলি ইন ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে চায়না, ওইরকম একটা ব্যবস্থায় এসে দুটো রাষ্ট্র হয়তো এরকম একটা পদক্ষেপে যাবে যাতে যুদ্ধ সর্বাত্মক না হয়, কারণ বিশেষ করে চায়নার প্রচুর ক্ষতি হবে। আর এইটা করার জন্যই আমেরিকা কিন্তু তৎপর। আমেরিকার এখন সমস্যাটা হলো এই যে আমেরিকা চায়নাকে যে কোনো ভাবেই দমন করতে চায়। একটি পর্যায়ে কিন্তু ব্রিটেনকেও চায়না আর আমেরিকা তা দিচ্ছিল যে হংকং ছেড়ো না, কিন্তু যখন দেখলো যে চায়না আর ছাড়বেই না, চায়না প্রয়োজনে অস্ত্র প্রদর্শন করবে, তখন ব্রিটেন বুদ্ধি করে আমেরিকাকে বুঝালো যে না, এটা ছেড়ে দিতে হবে, আমরা কোনো আর্মস ডেমনস্ট্রেশনে যাব না। তো এখন যেটা হবে, আরেকটা জিনিস ঘটবে, যদি আমেরিকা ইসরায়েলকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং এতে যদি চায়নার বাণিজ্যিক ক্ষতি হয়, তাহলে ফরমোজা নামক দেশটা, যেটাকে নতুন করে আমরা জানি এখন তাইওয়ান হিসাবে, সেইটার উপরে চায়না প্রেসার করবে এবং এইটা মিলিটারি প্রেসার যদি করে আমি অবাক হব না। তাইলে যুদ্ধের দাম, আমাদের কালিমুল্লাহ স্যার যেটা বললেন যে যদি ফরমোজার উপরে চায়না যদি তার পূর্ণ আগের মতো একত্রীভূত করতে চায়, চায়নার ভূখণ্ডের সাথে অ্যাসিমিলেটেড করতে চায়, তাহলে যুদ্ধ এসে এতে ছড়াবে, এতে কোনো সন্দেহ নাই। এবং চায়নার বাণিজ্যের উপরে হামলা দিলে, চায়না খাই বাণিজ্য করে, চায়নার খাওয়া দাওয়াই বাণিজ্যের উপরে, এই খাওয়া দাওয়ার উপরে চায়নার যে বর্তন বলে, বর্তন প্লেট, এই বর্তন যদি আমেরিকা ফোটা করে দেয় তাইলে ফরমুজা তাইওয়ানকে নিয়ে নিবে চায়না, এতে যা হয় হবে এবং এশিয়া সর্বাত্মক যুদ্ধে জড়িত হবে। তাইওয়ান নিয়ে যদি আমেরিকা এবং চীনের মধ্যে আনফরচুনেটলি কোনো যুদ্ধ বাঁধে, আমার যেটা মনে হয়, আমি যত ওয়ার স্ট্র্যাটেজি দেখেছি, তাহলে সর্বাত্মক স্যার যেটা বললেন এটাও সত্যি যে দুর্গম এলাকা, এটা তাইওয়ানের কিছু জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজি আছে যে এটার উপরে প্লেন ওয়েতে আক্রমণ করা বা ল্যান্ডে আক্রমণ করে কিছু করা যাবে। যদি এই নিয়ে অকুপেশন নিয়ে কোনো যুদ্ধ শুরু হয়, চায়না যদি আবার রিটেক করতে চায়, তাহলে আমেরিকা যদি এগিয়ে আসে, তাহলে পৃথিবীর সর্ববৃহৎ বিমান যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে রাশিয়া অংশগ্রহণ করবে, একদম বিশাল ভাবে হবে, নো ডাউট অ্যাবাউট ইট। আরেকটা জিনিস এখানে বলতে হবে, এটাও ঠিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কিন্তু সর্বাত্মক কোনো যুদ্ধে জড়ায়নি, সবসময় প্রক্সি ওয়ার প্রজেক্টে কাজ করেছে। সুতরাং আমেরিকাকে কিন্তু, যদি আমেরিকাকেও মাসুল দিতে হবে, যা শুরু করেছে এটা যদি কোনো না কোনো ভাবে আগুন ধাউ ধাউ করে সারা বিশ্বে জ্বলে, আমেরিকার কিন্তু তাপদাহ গায়ে লাগবে। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কিন্তু ফুরফুরা ছিল, কোনো ধরনের সমস্যাই ছিল না আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যাইতো না, পার্ল হারবার যদি জাপান অ্যাটাক না করতো। তাহলে এইবার যদি নিতে হয় তাহলে ঘাড়ে কিন্তু মাসুল কাঁধে নিতে হবে।
সর্বাত্মক বিমান যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।